السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنىكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نناقش عن منهج اختبار النيت بدقة، ونحن أيضا نناقش عن تفاصيله بطريقة جيدة إن شاء الله. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة، وبالإمكان أن تشاركوا هذه الفيديو إلى أحبابكم وأصدقائكم لكي وهم يستفيدون من هذا الفيديو। তো আজকে আমরা ইউজিসি নেটের যে সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। তো ইউজিসি নেট এটি একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা সকল ছাত্রছাত্রীদের জন্য। আর এই যে ইউজিসি নেটের যে এক্সাম বা পরীক্ষা, সেটা অনেকের আশা, প্রায় সকলেরই আশা রয়েছে যে এই যে এক্সামটা আমরা কোয়ালিফাই করব। শুধু কোয়ালিফাই করব না, বরং জেআরএফ নিয়ে কোয়ালিফাই করব। হ্যাঁ, সেই যে আশা আকাঙ্ক্ষাটা সকলের মাঝে থাকে। তো এই এক্সামের জন্য আমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নচেত বলতে এই এক্সামটা বিশেষ করে জেআরএফ পাওয়াটা খুবই কঠিন। বিশেষ করে জেনারেল যারা রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যাদের ওবিসি নেই, তাদের জন্য তো আরও এটা টাফ বলা যায়। তাই তাদেরকে আরও বেশি মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। তো যাই হোক, আমরা এই যে ইউজিসি নেট টোটাল এর যে মার্কস হয়ে থাকে, মানে 300 নাম্বারের পরীক্ষা, 300 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। পেপার 1 100 নাম্বার, পেপার 1 হচ্ছে 100 নাম্বার, যেখানে 50টা পেপার 1-এ 50টা কী থাকে, এমসিকিউ থাকে। একটা প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ 1 ইন্টু 2। আমার মাউস অর্থাৎ ভালো লেখা হচ্ছে না মাউসে। তো একটা প্রশ্নের মান হচ্ছে 2। আর 50টা প্রশ্ন থাকবে পেপার 1-এ, যেখানে একটা প্রশ্নের মান হচ্ছে 2, মানে 50 ইন্টু 2 100 হয়ে যাচ্ছে। আর নিজস্ব পেপার, মানে যার যেমন সাবজেক্ট, যেমন আমাদের অ্যারাবিকে কি থাকবে, মানে নিজস্ব সাবজেক্টে টোটাল সেখানে কটা থাকবে, 100টা প্রশ্ন থাকবে, যার মান হচ্ছে 100 ইন্টু 2, অর্থাৎ টোটাল হবে 200 নাম্বার। নিজস্ব সাবজেক্ট হচ্ছে 200 নাম্বার, আর পেপার 1 হচ্ছে 100 নাম্বার। এই যে 200 এবং প্লাস 100 টোটাল 300। আর এই 300 মানে পেপার 1কে ধরে 300-র মধ্যে আমাদেরকে প্রায় 230 প্লাস পেতে হবে জেনারেলদেরকে জিআরএফ পেতে হলে, ঠিক আছে। মানে পেপার 1 এবং 2 মিলিয়ে 230 প্লাস। এবার ডিসেম্বর এবং তার আগে জুন মাসে তো জেনারেলদের কাট অফ গিয়েছে 236 গিয়েছে। আর ওবিসিদের গিয়েছে ডিসেম্বরে 220, আর জুনে গিয়েছিল সম্ভবত 224 না কত গিয়েছিল, যাই হোক ঠিক মনে পড়ছে না। তো ব্যাপার হচ্ছে যে পেপার 1কে আমাদের কীভাবে পড়বো বা কীভাবে পড়া যায়, এই নিয়ে একটু আমি আলোচনাও করে দেব, যেহেতু আমাদের কিছুটা অভিজ্ঞতা রয়েছে। যদিও আমি জিআরএফ কোয়ালিফাই এখনও করিনি, তবে নেটটা আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করতে পেরেছি। আমি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। তো জেনারেল ক্যান্ডিডেটের জন্য অবশ্যই জিআরএফ কোয়ালিফাই করা বেশ টাফের বিষয়। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত আমার নিজের মেন লক্ষ্যে পৌঁছাচ্ছি, ততদিন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো পেপার 1টা খুবই গুরুত্বপূর্ণ। আর পেপার 1-এ বিশেষ করে আর্টসের স্টুডেন্টসরা কী হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে। এটা স্বাভাবিক, আমরা জানি, কারণ তারা যে ম্যাথমেটিক্স যে ব্যাপারটা, সেটা ক্লাস 10-এই শেষ হয়ে যায়। তারপর তারা আর্টসের লাইনে চলে আসে, ম্যাথের সঙ্গে কোনো টাচ থাকে না। তো তাদের ক্ষেত্রে পেপার 1টা বেশি কঠিন হয়ে দাঁড়ায়। আর বিশেষ করে যারা অ্যারাবিক স্টুডেন্টস রয়েছে, তাদের অনেকের আবার ইংলিশটা দুর্বল থাকে। সেই ইংলিশটা দুর্বল থাকার কারণে পেপার 1টা আরও দুর্বল হয়ে যায়। তো এখানে বিশেষ করে যে ইউজিসি নেট,
এই ইউজিসি নেট দিতে গেলে আমাদেরকে ইংলিশ এবং আমাদের অ্যারাবিকটা অবশ্যই এটা স্ট্রং থাকতেই হবে। ইংলিশ এবং অ্যারাবিক এই দুটো ভাষা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। অ্যারাবিক তো আমাদের নিজস্ব ভাষা, অবশ্যই ভালোভাবে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে ইংরেজি যে প্রশ্ন হচ্ছে, ইংরেজিতে প্রশ্ন হচ্ছে, সেগুলোকে বোঝার ক্ষমতা আমাদের রাখতে হবে। তো এই যে পেপার 1-এ 10টা ইউনিট রয়েছে। কটা ইউনিট? 10টা ইউনিট রয়েছে। প্রত্যেক ইউনিট থেকে এমনি লেখা রয়েছে সিলেবাসে যে প্রত্যেক ইউনিট থেকে 5টা করে প্রশ্ন আসবে। 5 × 10 যদি করে তাহলে টোটাল 50টা প্রশ্ন হচ্ছে। প্রত্যেক ইউনিট থেকে 5টা করে প্রশ্ন আসে। আর ডিআই থেকে যেটা ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে আমরা আলোচনা করব, ওখান থেকে 5টা অবশ্যই আসে এবং ম্যাথমেটিক্স একটা বলে আছে, তো সেখান থেকে 5টা আসে। তো জেনারেলদের জন্য অবশ্যই যে ডেটা ইন্টারপ্রিটেশন এবং ম্যাথ এই দুটো পোর্শন বাদ দিলে একদমই চলবে না জিআরএফ পাওয়ার জন্য। এই দুটো পোর্শন অবশ্যই তাদেরকে কভার করতেই হবে, নাহলে জিআরএফ পেতে তাদের সমস্যা হবে। তো দেরি না করে আমরা সিলেবাসের মধ্যে ঢুকে পড়বো। যে এখানে পেপার 1, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো এগুলো আমি পড়বো না, ডিরেক্ট আমি চলে যাব একদম ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউড। এখানে ইউনিট 1 যেটা রয়েছে টিচিং অ্যাপটিটিউড, তো টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ শিখনের বিষয়ে, যেমন বিএডেও এসব ব্যাপারে পড়ানো হয়ে থাকে। তো টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কী কী আমাদেরকে পড়তে হবে? টিচিং এর কনসেপ্ট, ধারণা, তারপর অবজেক্টিভস, এর যে উদ্দেশ্যগুলো কী কী, তারপর লেভেলস অফ টিচিংয়ের কয়টা লেভেল রয়েছে, যেমন এই লেভেলগুলোর মধ্যে পড়ছে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল, তারপর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস। এই টিচিংয়ের কতগুলো যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বৈশিষ্ট্যসমূহগুলো রয়েছে, এবং তার যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেসব ব্যাপারগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে পড়তে হবে, যেমন লার্নার্সের মধ্যে অ্যাডোলসেন্ট পড়বে, তারপর অ্যাডাল্ট লার্নার্স, আরও ইয়ং লার্নার্স যারা রয়েছে, যারা খুব বাচ্চা তাদেরকে ইয়ং বলা হচ্ছে, তারপর অ্যাডোলসেন্ট আসবে, তারপর অ্যাডাল্ট লার্নার্স। অ্যাডোলসেন্ট প্রায় 12 থেকে 19 বছরের মধ্যে অ্যাডোলসেন্টের মধ্যে পড়ছে, আর 19+ হচ্ছে অ্যাডাল্ট লার্নার্স। তার মধ্যে আবার অ্যাকাডেমিক, সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ যে ক্যারেক্টারিস্টিক্স, এইসব ব্যাপারগুলো আমাদেরকে পড়তে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, স্বতন্ত্র যে পার্থক্যসমূহ ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় সেসব সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তারপর ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার, লার্নার, সাপোর্ট মেটেরিয়াল, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস, লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন। এমন কিছু ফ্যাক্টরস কাজ করবে যেগুলো টিচিংয়ের ওপর ইফেক্ট বা প্রভাব ফেলবে, হ্যাঁ, যেগুলো টিচার রিলেটেড হতে পারে, শিক্ষক সম্পর্কিত, অথবা শিক্ষার্থী সম্পর্কিত, অথবা সাপোর্ট ম্যাটেরিয়াল সম্পর্কিত, অথবা ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস সম্পর্কিত, অথবা ইনস্টিটিউশন সম্পর্কিত। এইসব ব্যাপারগুলো আমাদেরকে পড়তে হবে। তারপর মেথডস অফ টিচিংয়ের যে মেথডস, বিশেষ করে ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিংয়ের ক্ষেত্রে, যেমন টিচার সেন্টার্ড ভার্সেস লার্নার সেন্টার্ড। টিচার সেন্টার্ড মানে যেখানে শিক্ষকই সব কিছু করবেন, প্রাইমারি টিচারই মুখ্য ভূমিকা পালন করবেন, সেটা হচ্ছে টিচার সেন্টার্ড। আর লার্নার সেন্টার্ড মানে যেখানে শিক্ষার্থীরা প্রধান ভূমিকা পালন করবেন। যেমন বিশেষ করে যদি লার্নার সেন্টার বলি, পিএইচডি স্কলারদেরকে লার্নার সেন্টারদের মধ্যে ইনক্লুড করা হচ্ছে, কারণ পিএইচডি স্কলার যারা হয়ে থাকেন তারা নিজস্ব কাজ তারা নিজেরাই করে থাকেন, হ্যাঁ, প্রধান ভূমিকা পালন করেন পিএইচডি স্কলাররাই। আর টিচাররা সেখানে সেকেন্ডারি সোর্সেস হিসেবে থাকে, কারণ তারা গাইড হিসেবে থাকে সেকেন্ডারি, তবে পিএইচডি স্কলার সব কিছু করেন। আর এখানে আমাদেরকে টিচিং যে মোডসের ব্যাপারে, যে টিচিং মোডস, যেমন অফলাইন ভার্সেস অনলাইনে কেমন পড়ানো হয়, বা অনলাইনের বৈশিষ্ট্যগুলো কী কী, সবগুলো ব্যাপারে জানতে হবে। হ্যাঁ, মেথডস, অর্থাৎ অফলাইন ভার্সেস অনলাইন মেথডস, এগুলো মেথডস। আর এদিকে সোয়াম রয়েছে, সোয়াম প্রভা রয়েছে, মুক্স মানে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, এগুলো এক একটা হচ্ছে প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, এটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। আরও কিছু রয়েছে এখানে, যেমন টিচিং সাপোর্ট সিস্টেমের ব্যাপারে পড়তে হবে। ট্র্যাডিশনাল, এর মধ্যে টিচিং সাপোর্ট সিস্টেমের মধ্যে কী কী পড়ছে? সেটা ট্র্যাডিশনাল কি না, আগের যুগে কীভাবে শিক্ষা দেওয়া হতো, হ্যাঁ, সেগুলোর বৈশিষ্ট্য কী ছিল, এইসব ব্যাপারে। মডার্ন এবং আইসিটি, আর সেটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এইসব ব্যাপার আমাদেরকে পড়তে হবে। মডার্ন যুগে আমরা এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রজেক্টর ইউজ করছি ক্লাসের মধ্যে, আরও বিভিন্ন যে মডার্ন টেকনোলজিগুলো রয়েছে সেগুলো ইউজ করছি, এই সব ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। আর ইভ্যালুয়েশন সিস্টেমস, যেমন অনেকগুলো ইভ্যালুয়েশনসের টাইপস রয়েছে, ফর্মেটিভ রয়েছে, প্লেসমেন্ট ইভ্যালুয়েশন রয়েছে, হ্যাঁ, তারপর ওদিকে রয়েছে সাবমেটিভ রয়েছে,
ডায়াগনস্টিক এই ধরনের যে এভ্যালুয়েশনগুলো রয়েছে সবগুলো আমাদেরকে পড়তে হবে। এলিমেন্টস, এই এভ্যালুয়েশনগুলোর যে এলিমেন্টসগুলো আমাদেরকে পড়তে হবে, তার যে ধরনসগুলো পড়তে হবে। এভ্যালুয়েশন ইন চয়েস বেস ক্রেডিট সিস্টেমের ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে হায়ার এডুকেশনে। আর কম্পিউটার বেস টেস্টিং, তারপর ইনোভেশন ইন এভ্যালুয়েশন সিস্টেমস, এই ইনোভেশন মানে নতুনত্ব, এভ্যালুয়েশন সিস্টেমে যে নতুনত্ব সেসব ব্যাপার আমাদেরকে পড়তে হবে। এই গেল টিচিং অ্যাপটিটিউডের মধ্যে এগুলো আমাদেরকে পড়তে হবে, যেখান থেকে 5টা প্রশ্ন আসে। আর এই টিচিং এটা সম্পূর্ণ হচ্ছে কনসেপচুয়াল। এটা আমাদেরকে প্রথমত কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে মুখস্থ, দুটো জিনিস আমাদের এখানে প্রয়োজন। কনসেপ্ট ধারণা সম্পূর্ণ একদম স্বচ্ছ রাখতে হবে, তার সঙ্গে মুখস্থ, ওটা টিচিং অ্যাপটিটিউডে। এবার রিসার্চ অ্যাপটিটিউড, এখানেও কি যে কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, যে আমাদের যেন ধারণা স্বচ্ছ থাকে এসব ব্যাপারে, এবং সঙ্গে মুখস্থ করার ব্যাপারটা চলে আসে। এখানে রিসার্চ অ্যাপটিটিউড মানে কি, যে রিসার্চ করতে গেলে যা যা প্রয়োজন সেসব ব্যাপার এখানে আলোচনা হচ্ছে। বিশেষ করে রিসার্চ যারা সায়েন্টিস্ট হয়ে থাকে, যারা বিভিন্ন সায়েন্সের ফিল্ডে যে রিসার্চ করে থাকেন, সেগুলোর ব্যাপারে এখানে বিশেষ করে আলোচনা করা হয়েছে, এবং আর্টসেরও অনেকগুলো কাজে দেবে সেসব ব্যাপারে এখানে বলা হচ্ছে। আর এগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন রিসার্চের অর্থ কী, রিসার্চ কত প্রকার, রিসার্চ বিভিন্ন অনেক ধরনের অনেক প্রকার হয়ে থাকে। যেমন হিস্টোরিক্যাল রিসার্চ, ওদিকে রয়েছে হিস্টোরিক্যাল রিসার্চ রয়েছে, তারপর এক্সপ্লোরেটরি রিসার্চ রয়েছে, আর ওদিকে রয়েছে ফর্মেটিভ রিসার্চ, মানে অন্য ফর্মেটিভ না, বরং অন্য ধরনের রিসার্চ আরও রয়েছে। যেমন ফান্ডামেন্টাল রিসার্চ রয়েছে, অ্যাপ্লাইড রিসার্চ রয়েছে, অ্যাকশন রিসার্চ কাকে বলে, এইসব যে টাইপস অফ রিসার্চ থেকে কোয়েশ্চেন আসে, ডিসেম্বরেও এসেছে। তো টাইপস অফ রিসার্চকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সেই সমস্ত রিসার্চগুলোর যে টাইপগুলো পড়লাম, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী, তারপর পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম এই জিনিসগুলো কী। পজিটিভিজম বিশেষ করে সায়েন্সকে বোঝাচ্ছে, আর পোস্ট পজিটিভিজম বলতে সোশ্যাল সায়েন্সকে বোঝাচ্ছে। অ্যাপ্রোচ টু রিসার্চ এসব ব্যাপারে পড়তে হবে। তারপর মেথডস অফ রিসার্চ, রিসার্চের যে পদ্ধতি বা মেথডস, যেমন এখানে এক্সপেরিমেন্টাল মেথড হতে পারে, সেটা ডিসক্রিপটিভ হতে পারে, ঠিক আছে। যেমন কোনো একটা কেউ হয়তো রিসার্চ করছে ভারতবর্ষে যে আরবিক যে ম্যানুস্ক্রিপ্টসগুলো রয়েছে, যে পাণ্ডুলিপিগুলো রয়েছে, এই ব্যাপারে সে রিসার্চ করতে চায়, তাহলে সেটা একটা হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে পড়ে যাবে, যে ঐতিহাসিক একটা রিসার্চের ব্যাপারে পড়ে যাবে। এগুলো মেথড এক কথায়, যে এক্সপেরিমেন্টাল হতে পারে অথবা ডিসক্রিপটিভ মানে বিবৃতিমূলক, হিস্টোরিক্যাল অথবা কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটিভ, এগুলো সব মেথডসের মধ্যে পড়ে যাচ্ছে। আর স্টেপস অফ রিসার্চের কতগুলো স্টেপস রয়েছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। সেই স্টেপগুলো গুগল থেকে আমরা পেতে পারি, বিভিন্ন নোটস থেকে, আরও অনেকগুলো বই রয়েছে পেপার ওয়ানের, সেগুলো থেকে আমরা পড়তে পারি। তারপর থেসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, এই যে রিসার্চ করতে গেলে আমাদেরকে থেসিস লিখতে হয়, এবং আর্টিকেলও অনেকগুলো লিখতে হয়। তো তার ফরম্যাটগুলো কোন পদ্ধতিতে লিখব, সেই ফরম্যাটগুলোর ব্যাপারে আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে APA ফরম্যাট রয়েছে, APA বলে একটা ফরম্যাট রয়েছে, অথবা MLA ফরম্যাট রয়েছে। কোন ফরম্যাট আমাদেরকে ইউজ করতে হবে, বা কোনগুলো কী ধরনের, ওই ফরম্যাটগুলোর বৈশিষ্ট্য কী, এইসব ব্যাপারে পড়তে হবে। তার স্টাইল কী, রেফারেন্সিং কীভাবে আমরা দিব, রেফারেন্স কীভাবে দিব, এগুলো কিন্তু আমাদের রিসার্চ করার ক্ষেত্রেও কাজে লাগবে, যে কীভাবে দিতে হয়। আর অ্যাপ্লিকেশান অফ ICT ইন রিসার্চ এবং ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি, মডার্নের যে টেকনোলজিগুলো আমরা কীভাবে রিসার্চের ক্ষেত্রে কাজে লাগাবো, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেগুলো আমরা কীভাবে আমাদের রিসার্চ লেখার ক্ষেত্রে কাজে লাগাবো, এসব ব্যাপার আমাদেরকে পড়তে হবে। আর রিসার্চ এথিক্স, মানে রিসার্চ করতে গেলে আমাদেরকে বিভিন্ন দিকগুলো মাথায় রাখতে হবে। যারা সায়েন্সের, যারা মেডিকেল এর ওপর রিসার্চ করছে, কোনো একটা এক্সপেরিমেন্ট করছে কোনো একটা অসুখের ওপরে, তো কোনো একটা বাচ্চার ওপর সে রিসার্চ করছে, তো সেক্ষেত্রে যারা রিসার্চার স্কলার হবেন, তেনাদেরকে অবশ্যই সেই বাচ্চাটার ব্যাপারে, বাচ্চাটাকে যে তাকে হত্যা করে দেওয়া, তাকে জীবন থেকে মেরে দেওয়া, এই যে ব্যাপারগুলো যেন না হয়, তাকে সুস্থভাবে সব কিছু রিসার্চের যে পারপাস, সেগুলো তাকে বলা উচিত, যে তোমার উপর একটা রিসার্চ করব, তো এই ধরনের আমাদের কিছু দরকার, তুমি যদি সাহায্য করো তাহলে আমরা নিতে পারি। জোর জবরদস্তি কারো ওপর এক্সপেরিমেন্ট করতে পারবে না। তো এগুলো সব এথিক্সের মধ্যে পড়ছে। ন্যায়পরায়ণতা অবলম্বন বলতে ন্যায়পরায়ণ হতে হবে, এবং মিথ্যা যেন না থাকে, সেখানে স্বচ্ছভাবে তাকে রিসার্চ করতে হবে। এগুলো সব রিসার্চ এথিক্সের মধ্যে চলে আসে। আর সেখানে রিসার্চ এথিক্সের মধ্যে আরও কিছু চলে আসে, যে প্ল্যাজারিজমের ব্যাপারগুলো, প্ল্যাজারিজমগুলোর যে রয়েছে, লেবেল রয়েছে, সেই লেবেলগুলো থেকে প্রশ্ন আসে।
হ্যাঁ সেই লেভেলগুলো থেকে প্রশ্ন আসে, এই যে ডিসেম্বরেও এসেছিলো। তারপর ইউনিট 3 হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে এখানে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হবে ইংরেজিতে, সেখান থেকে 5টা প্রশ্ন করা হবে, আর সেই প্যারাগ্রাফ থেকে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে জাস্ট উত্তর করতে হবে, এটাই হচ্ছে কম্প্রিহেনশন। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা বিভিন্ন নিউজ আর্টিকেল আমরা পড়তে পারি ইংরেজিতে, তাহলে আমাদের যে ইংলিশ পড়ার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু হবে, আমাদের ডেভেলপ হবে। আর তার সঙ্গে সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, কম্প্রিহেনশন যেটা আমাদের পাওয়ার সেটা কিন্তু বৃদ্ধি পাবে, আর ওটা বৃদ্ধি পেলে আমরা আনসিনটা অনায়াসেই পারবো, অনায়াসেই পারা যাবে। আর এই যে আনসিন করার জন্য আমাদেরকে একটা পদ্ধতি ফলো করতে পারি, সেটা হচ্ছে প্রথমে কিউএ যেটা বলা আছে, প্রথমে কোশ্চেন তারপর আর্টিকেল, হ্যাঁ, অথবা কিউপি বলা যায়। প্রথমে কোশ্চেন তারপর প্যারাগ্রাফ। প্রথমে আমরা কোশ্চেনগুলো পড়ে নেব, তারপর প্যারাগ্রাফটা পড়ব। কোশ্চেনগুলো পড়ে নেওয়ার পর যদি আমরা একটা ছোট্ট কাগজে কোশ্চেনগুলোর কিওয়ার্ডগুলো যদি 1 নম্বর প্রশ্নে যদি কিওয়ার্ড যে ছোট্ট কাগজে যদি একটা ওয়ার্ড লিখে দিই কিওয়ার্ড, তাহলে আমাদের আরও সুবিধা হবে। 2 নম্বর প্রশ্নে যে প্রশ্নের যে কিওয়ার্ড লিখে দিলাম 3 নম্বর প্রশ্নে, তারপর যদি আমরা প্যারাগ্রাফ পড়ি, তাহলে প্যারাগ্রাফ পড়তে পড়তে আমরা দেখব যে প্রথম প্রশ্নে যে কিওয়ার্ডটা মিলে গিয়েছে, তখন খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করতে পারবো, সময় বাঁচিয়ে 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আর এবার যেহেতু অর্থাৎ জুন মাসের যে এক্সামটা হতে চলেছে সেটা OMR সিটে হবে, OMR সিটে হবে, অপটিক্যাল যেটা মার্কস যেটা হয়ে থাকে, হ্যাঁ, তো এতে হবে, তাই টাইম বাঁচানো আরও জরুরি, এতে সময় লাগবে গোল গোল করতে। তাই সেক্ষেত্রে আমরা এই যে মেথডটা ফলো করতে পারি কিউপি, ঠিক আছে, প্রথমে কোশ্চেন পড়বো তারপর প্যারাগ্রাফ, খুবই সুন্দর ওটা মেথড। এই মেথড ইউজ করে আমি ডিসেম্বর আলহামদুলিল্লাহ 5টাতে 5টা ঠিক হয়েছে। এমনকি যে পেপার 2-এ যে 10টা থাকে আনসিন, হ্যাঁ, সে 10টাও ঠিক হয়েছে, মানে টোটাল আনসিন 15টা কোশ্চেন থাকে, মানে 30 নাম্বার, ওখানে 30 নাম্বারে আমার ঠিক হয়েছে ডিসেম্বরে। তো সেই যে পদ্ধতি ফলো করা যেতে পারে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর 4 নাম্বার ইউনিট হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে যোগাযোগ। কমিউনিকেশনের মিনিং জানতে হবে, তার যে কমিউনিকেশনের অনেকগুলো টাইপস রয়েছে সেই টাইপসগুলো আমাদেরকে জানতে হবে, হ্যাঁ, যে ভার্টিক্যাল কমিউনিকেশন, তারপর হরাইজন্টাল কমিউনিকেশন, আরও বিভিন্ন ধরনের রয়েছে। তারপর ক্যারেক্টারিস্টিক্স, তার যে বৈশিষ্ট্যের কমিউনিকেশনের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো ব্যাপার আমাদেরকে পড়তে হবে। তারপর ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য ভার্বাল, নন ভার্বাল এগুলো সবই দরকার। ভার্বাল মানে হচ্ছে রাইটিং অ্যান্ড ওরাল, ভার্বালের মধ্যে পড়ছে। নন ভার্বাল মানে কি, যেগুলো গেস্টার, পোস্টার, মাথা হিলানো, এসবগুলো সব নন ভার্বালের মধ্যে পড়ে যাচ্ছে। সাইন ল্যাঙ্গুয়েজ, তারপর সিম্বল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এগুলো সব এর মধ্যে পড়ে যাচ্ছে, নন ভার্বালের মধ্যে পড়ে যাচ্ছে। সাইন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? সাইন মানে যে যেমন স্টেশনের ধারে আমরা দেখতে পারি, অথবা কারেন্টের লাইনের সামনে একটা ডেঞ্জার বলে একটা মানুষ ছাপা হয়ে থাকে, আর শেষে দুটো হাড়ের মতো থাকে, ওই সাইন দেখে আমরা অনায়াসেই বুঝতে পারি। হ্যাঁ, সাইন আর সিম্বলের মধ্যে পার্থক্য কি? সাইন মানে যেটা মানুষ যেটা দেখেই কিন্তু বুঝতে পারে, আর সিম্বল মানে যদি মানুষ ওই যে সিম্বলটা আগে যদি না দেখে থাকে, তাহলে সেটা আগে মানে সে বুঝতে পারবে না। যেমন আমি যদি উদাহরণ দিই যে ব্লুটুথ, অনেকে ব্লুটুথের যে সাইন যেটা একটা সিম্বল থাকে, এগুলোকে সিম্বল বলে, কারণ এই ব্লুটুথের ব্যাপারে আমরা সিম্বলটা সম্পর্কে ফ্যামিলিয়ার, যার কারণে আমরা বলতে পারছি এটা হচ্ছে ব্লুটুথের সাইন। কিন্তু সিঁড়ি দিয়ে যদি আমরা উঠি, তো সিঁড়ি যদি পিচ্ছিল থাকে বা সিঁড়ির কাজ যদি চলে, তাহলে সিঁড়িতে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করার জন্য একটা মানুষ সে পিছলে পড়ে যাওয়ার একটা দিচ্ছে, হ্যাঁ, বলা হচ্ছে। তো ওটা অটোমেটিকলি আমরা না জানলেও আমরা বুঝতে পারবো যে ওটা একটা ইঙ্গিত দিচ্ছে যে এটা এখানে যাওয়া যাবে না। কিন্তু সিম্বল মানে কি? সিম্বল মানে আগে থেকে জ্ঞান থাকতে হবে। যেমন ব্লুটুথের একটা সাইন হয়ে থাকে, ওটা আমরা আগে জানি বলে এটা বুঝতে পারি, হ্যাঁ। তারপর ওদিকে ফ্লাইট মোড যে একটা অপশন থাকে এরোপ্লেনের মতো, ওটা আমরা আগে জানতাম না, কিন্তু পরবর্তীতে জেনেছি, তারপর বুঝতে পারছি এটা হচ্ছে এই সাইনে এটার জন্য ইউজ হয়। তো সাইন আর সিম্বল মধ্যে এটাই পার্থক্য, যে সাইন মানে দেখেই বুঝতে পারবো, আর সিম্বল মানে আগে থেকে আমাদের জানা ছিল, তারপরে আমরা বুঝতে পারি, এটা হচ্ছে পার্থক্য। নন ভার্বালের মধ্যে পড়ে আছে। তারপর ইন্টার কালচারাল অ্যান্ড গ্রুপ কমিউনিকেশনস, এর মধ্যে চলে আসবে ক্লাসরুম কমিউনিকেশন, এই যে ধরনগুলো। তারপর কমিউনিকেশনের যে ব্যারিয়ার্স কতগুলো হতে পারে, বাধা কতগুলো থাকতে পারে, সেই ব্যাপারে আলোচনা করে পড়তে হবে। আর ম্যাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, ম্যাস মিডিয়া সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। ম্যাস মিডিয়া যেমন টেলিভিশন, যে নিউজ চ্যানেল, এইসব ব্যাপারে তাদের যে কী ধরনের, এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে থাকে, হ্যাঁ, তো ওয়ান ওয়ে কমিউনিকেশন এইসব ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। তো এটা কমিউনিকেশন সম্পর্কে ছোট্টভাবে দেওয়া রয়েছে, তবে অনেক কিছুই এর মধ্যে চলে আসবে। আর 5 নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। ম্যাথ তো জেনারেল স্টুডেন্টদের জন্য মাস্ট, তাদেরকে ম্যাথ শিখতেই হবে জিআরএফ পাওয়ার জন্য। ম্যাথ এবং ডেটা ইন্টারপ্রিটেশন, এই দুটো থেকে পালালে হবে না, কারণ এই দুটো
থেকে নাম্বার তোলা খুবই সহজ যদি ম্যাথগুলো ঠিকভাবে জানা যায়। এখানে আবার টাইপস অফ রিজনিংয়ের বিভিন্ন যে ধরন রয়েছে সেই ব্যাপারে প্রশ্ন আসতে পারে। তারপর নাম্বার সিরিজ চলে আসে, নাম্বার সিরিজ যেমন নাম্বার দিয়ে দিবে, হ্যাঁ, সে নাম্বার উপর ভিত্তি করে আমাদেরকে সিরিজগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি উদাহরণ দিই, যে দিয়ে গেলো 3, তারপর 4 দেওয়া গেলো, তারপর 6 দেওয়া গেলো, মিডিলে কোশ্চেন চিহ্ন দেওয়া হলো, তারপর শেষে আবার 7, 8 দেওয়া হলো, মিডিলে এই কোশ্চেন চিহ্ন এটা কত হবে, এগুলোকে নাম্বার সিরিজ বলা হচ্ছে। তো নাম্বার সিরিজও খুব কঠিন তেমন না, শুধুমাত্র আমাদেরকে ম্যাথমেটিক্স মানে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পানি হয়ে যাবে। তাই নাম্বার সিরিজ, এদিকে লেটার সিরিজ রয়েছে। লেটার সিরিজ মানে দিয়ে দিল যে কলেজ সমান সমান দিয়ে দিল যে 30, তাহলে স্কুল সমান সমান কত হবে। হ্যাঁ, আবার দিয়ে দিল স্কুল সমান সমান 28, তাহলে প্রাইমারি স্কুল সমান সমান কত হবে। এই যে এগুলোকে লেটার সিরিজ বলা হচ্ছে। তো এগুলো জাস্ট আমাদের লজিককে কাজে লাগিয়ে আমরা পারবো, খুবই সহজ, এগুলো খুব অতটা কঠিন না, পারা যাবে। আর তারপরে এখানে কোডস অ্যান্ড রিলেশনশিপস দেওয়া রয়েছে। যদি একটা ছেলের পিতা যদি এটা হয় আর তার বোন যদি ওর ফুফাতো ভাইয়ের সঙ্গে বিবাহ করে, তাহলে তার মায়ের বোনের ছেলে কে হবে, বা তার যে কাকুর ছেলের তার মায়ের কে হবে। এই ধরনের যে প্রশ্ন রিলেশনশিপসে করা হয়ে থাকে, তারও কিছু ট্রিক্সে এবং রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো ফলো করলেই মানে পারা যাবে। আর এখানে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, সেখানে ফ্র্যাকশন চলে আসছে। ফ্র্যাকশন মানে ভগ্নাংশের যে কাজ, ইয়েগুলো ম্যাথামেটিক্সগুলো, টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের যে অঙ্কগুলো, রেশিও মানে অনুপাতের যে এগুলো অঙ্কগুলো, আর প্রপোর্শন এবং পার্সেন্টেজের অঙ্কগুলো, প্রফিট লাভ ক্ষতির অঙ্ক, এবং সুদের অঙ্ক, আর ডিসকাউন্টিং যেটা অ্যাভারেজের অঙ্কগুলো যেগুলো রয়েছে, এগুলো আমাদেরকে পড়তে হবে। এগুলো খুব কঠিন না, সহজই রয়েছে। তারপর 6 নম্বর হচ্ছে লজিক্যাল রিজনিং। এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা বোরিং সাবজেক্ট না, বরং আনন্দ লাগবে যদি বুঝে আসে। তো এখানে কি পড়তে হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্টস। এখানে আর্গুমেন্টস থাকবে, মানে প্রিমাইস 1 থাকবে, হ্যাঁ, প্রিমাইস 1, প্রিমাইস 2, তারপর একটা কনক্লুশন থাকবে। এই যে আর্গুমেন্ট, তো এখানে আর্গুমেন্টের আবার অনেকগুলো ধরন রয়েছে, তার যে বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো আমাদেরকে পড়লে পরে আমরা বুঝতে পারবো। আর্গুমেন্ট ফর্মস রয়েছে, স্ট্রাকচার অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন রয়েছে, মোড অ্যান্ড ফিগার সম্পর্কে জানতে হবে, যেগুলো খুবই সহজ, খুব কঠিন না। ফর্মাল ইনফর্মাল ফ্যালাসিসগুলো রয়েছে, ফ্যালাসিস মানে ভুল, হ্যাঁ, ফর্মাল ইনফর্মাল ফ্যালাসিসগুলো রয়েছে। যেমন একটা যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যে একটা ছেলেকে বলো তুমি এত গাড়ি জোরে চালাও কেন, তো ও বলে যে সবাই চালায় তাই। তো ওই ছেলেটা তার যে গাড়ি চালার জোরের ওটাকে তিনি করছেন, লিগ্যাল করছেন সবার জোরে গাড়ি চালার ওপর বা দেখে লক্ষ্য করে, কিন্তু ওটা ঠিক না, ওটা ভুল। সবাই যদি ভুল কাজ করে তাহলে আমিও ভুল কাজ করবো, দিয়ে আমি বলবো সবাই করছে তার মানে আমি ঠিক, এমনটা নয়, এটা হচ্ছে রং, এটা আমাদের রং কনসেপ্ট। তো এই ধরনের ফ্যালাসিস রয়েছে, যেটা ইনফর্মাল ফ্যালাসির মধ্যে পড়বে। আর ফর্মাল ফ্যালাসি যেগুলো স্ট্রাকচার, প্রিমাইস 1, প্রিমাইস 2 এবং কনক্লুশনের মধ্যে যদি ভুল থাকে, হ্যাঁ, তাহলে সেটা ফর্মাল ফ্যালাসির মধ্যে পড়বে, যেগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। ইউজেস অফ ল্যাঙ্গুয়েজেস, তারপর কননোটেশন ডিনোটেশন অফ টার্মস, ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন, এখান থেকে প্রশ্ন খুবই দেয়। তারপর ইভ্যালুয়েটিং, এখানে রয়েছে ইভ্যালুয়েটিং অ্যান্ড ডিস্টিংগুইশিং ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিংগুলো, তারপর অ্যানালজিজ, তারপর ভেন ডায়াগ্রামগুলো পড়তে হবে। সিম্পল মাল্টিপল ইউজ অফ এস্টাবলিশিং ভ্যালিডিটি অফ আর্গুমেন্টের যে ভ্যালিডিটি সেটাকে প্রমাণ করার জন্য। এবার ইন্ডিয়ান লজিকের মধ্যে এগুলো পড়তে হবে। মিনস অফ নলেজের যে মিনস বা উৎস, ঠিক আছে, ভান্ডার। তারপর প্রামানাজের মধ্যে যেমন যে প্রত্যাশা মানে পারসেপশন, অনুমানা মানে ইনফারেন্স, উপমানা মানে কম্প্যারিজন, আর শাব্দ মানে হচ্ছে ভার্বাল টেস্টিমনি মানে শব্দ দিয়ে, মানে মানুষ কিছু কথার মাধ্যমে কাউকে কনভিন্স করে। অর্থপতি মানে বলা হয় থেকে সর্দারের কথা সবাই মানে। কেউ যে একটা গ্রামে বলা হলো, গ্রামে একটা লোক প্রচার করে বেড়াচ্ছে যে কালকে কেউ যেন গ্রাম থেকে না বেরোয়, তো লোকে জিজ্ঞাসা কে বললো, তো সর্দার বললো। এই যে সর্দারের যে কথা সেটা মোনাইজড হয়ে গেল, যে সেটা বিশ্বস্ত হয়ে গেল সবার কাছে এবং কেউ বেরোলো না, এটাকে ভার্বাল টেস্টিমনি বলা হচ্ছে। অর্থাবতী মানে ইমপ্লিকেশন অ্যান্ড অনুপলব্ধি মানে নন অ্যাপ্রিহেনশন। আর স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমানা যে ইনফারেন্সের যে কাইন্ডসগুলো আমাদেরকে পড়তে হবে। ব্যাপ্তি যেগুলো রয়েছে, ইনভ্যারিয়েবল রিলেশন। আর এদিকে হেত্তাবাস ফ্যালাসি যেগুলো রয়েছে, এখান থেকে শুধু আমাদেরকে একই উদাহরণ এখান থেকে প্রশ্নে বলতে এতে নেটের কোশ্চেন আসে, শুধুমাত্র উদাহরণগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। আর উদাহরণগুলো মুখস্থ করে ওই উদাহরণের সংজ্ঞাটা কি সেটা জেনে নিলেই ব্যাস আমরা উত্তর পেরে যাব।
এবার ডেটা ইন্টারপ্রিটেশন থেকে যেটা সব থেকে বেশি আছে টেবিল 4টায় আসে। হ্যাঁ, এখন পর্যন্ত টেবিল 4টায় আসছে ডেটা ইন্টারপ্রিটেশন। সেখানে 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ জানা। এক হচ্ছে পার্সেন্টেজ, এটা জানতে হবে ডেটা ইন্টারপ্রিটেশন করার জন্য। আর 2 হচ্ছে রেশিও জানতে হবে, ঠিক আছে। আর 3 হচ্ছে আমাদের এদিকে যে অ্যাভারেজ। এই 3টে জিনিস যদি কেউ জেনে নেয় তাহলে ওর জন্য ডেটা ইন্টারপ্রিটেশন খুবই সহজ, সে 5টাতে 5টাই আনসার করতে পারবে। 8 নাম্বার এখানে বলা আছে যে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটির মধ্যে যেমন জেনারেল অ্যাব্রিভিয়েশন যেগুলো রয়েছে অ্যান্ড টার্মিনোলজি সেগুলো মুখস্থ করতে হবে, কয়েকটা দিয়ে দেয়। বেসিক্স অফ ইন্টারনেট যেমন ইন্টারনেট, এক্সট্রানেট, এগুলোর পার্থক্য কী, তারপর ইমেল কী জিনিস, অডিও অ্যান্ড ভিডিও কনফারেন্সিংয়ের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপর ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশানে যে ডিজিটাল যে ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সেসব ব্যাপারে, আইসিটি অ্যান্ড গভর্নেন্সের ব্যাপারে। তো এটা ছোটো সিলেবাস মনে হচ্ছে, কিন্তু এটা বেশ বড় রয়েছে, অনেকগুলো এর মধ্যে চলে আসবে। এখানে আবার বায়োনারি যে অঙ্কগুলো ওই ধরনের যে কোশ্চেন আসতে পারে। তো আইসিটিটা বিভিন্ন বই থেকে পড়লে পারে বুঝতে পারবেন। 9 নম্বর এখানে বলা আছে পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা সব থেকে বড়ো একটা ইউনিট বলা যায়। পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে আমাদেরকে পড়তে হবে মিলিনিয়াম ডেভেলপমেন্ট, যেটা 2000 থেকে নিয়ে 2015 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল, যেখানে অনেকগুলো গোলস রয়েছে, টোটাল 8টা এখানে গোলস রয়েছে। সেই 8টা গোলসের ব্যাপারে আলোচনা করা হয়েছে। তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা 2015 থেকে 2030 পর্যন্ত মানে এখনও চলছে, যেখানে 17টা গোলস রয়েছে। এসব গোলস, তারপর টার্গেট কত, ইন্ডিকেটার্স কত, সেই গোলের আবার কী কী রয়েছে বলতে আরও কি সাব গোলস রয়েছে, সেই ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন, যেমন অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস মানে মানুষের দ্বারা এমন কিছু কাজকর্ম যার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের যে প্রভাব পরিবেশের ওপর, সেসব ব্যাপারে পড়তে হবে। তারপর এনভায়রনমেন্টাল ইস্যুস, যেমন লোকাল, রিজিওনাল, গ্লোবাল, হ্যাঁ, এগুলো যে হয়ে থাকে। যেমন এই যে পলিউশন থেকে প্রশ্ন আসে, যেমন এয়ার পলিউশন মানে বাতাস পলিউশন, জল পলিউশন, সোয়েল মাটি মৃত্তিকা পলিউশন, নয়েজ পলিউশন থেকে আবার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই থাকে। হ্যাঁ, নয়েজের ব্যাপারে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কতটা ডেসিবেল থাকতে হবে, তারপর স্কুল থাকলে কতটা ডেসিবেল থাকতে হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর ওয়েস্টের মধ্যে আবার সলিড, লিকুইড, বায়োমেডিক্যাল হাজারদাস পাওয়া যাচ্ছে, যেগুলো মেডিকেলে ইউজ করা হয় অপারেশন পরে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে, সেই ওয়েস্টগুলো এর মধ্যে পলিউশনের মধ্যে চলে আসবে। ক্লাইমেট চেঞ্জ যে মানে আমাদের জলবায়ু যে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার যে সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশনস, রাজনৈতিক যে ডাইমেনশনস রয়েছে, হ্যাঁ, সেসব ব্যাপার আমাদেরকে পড়তে হবে। আর ইম্প্যাক্টস অফ পলিউটেন্স অন হিউম্যান হেলথ, মানুষের শরীরের উপরে যে এই যে বিশেষ করে যে পলিউটেন্সগুলো যেগুলো মানে কি করছে, যেগুলো ক্ষতি করছে, যেগুলো দূষণ করছে, যেই জিনিসগুলো, সেগুলো মানুষের উপরে কতটা ক্ষতি করছে এই ব্যাপারে পড়তে হবে। তারপর ন্যাচারাল এবং এনার্জি রিসোর্সেস, মানে আমাদের প্রাকৃতিক এবং যে এনার্জি রিসোর্সেসগুলো কী রয়েছে, সোলার মানে সূর্য থেকে আমরা তাপশক্তি তৈরি করতে পারি, বাতাস থেকে, মাটি থেকে, হাইড্রো থেকে, আর একটা জিওথার্মাল মাটির ওই যে ভূতাপ শক্তিকে ইউজ করে, তারপর বায়োমাসের দ্বারা ইউজ করে, নিউক্লিয়ার এবং ফরেস্ট, এগুলো দ্বারা আমরা কী করি তাপশক্তি করতে পারি। আর ন্যাচারাল হাজারদাস এবং ডিজাস্টার্স, যেমন মিটিগেশন স্ট্র্যাটেজিস, মানে এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে এবং তার যে প্রতিকার, এসব ব্যাপারে পড়তে হবে। আর এই যে শেষের যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন প্রায় আসে, যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 খ্রিস্টাব্দে, যেমন ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এর মধ্যে অনেকগুলো চলে আসবে। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস এফোর্টস, তারপর মন্ট্রিয়াল প্রোটোকল, রায়ো সামিট, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এই যে এগুলো যে প্রোটোকলগুলো রয়েছে বা এগ্রিমেন্ট চুক্তিগুলো রয়েছে, এখান থেকে খুবই প্রশ্ন আসে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আর 10 নম্বর প্রশ্ন হচ্ছে হায়ার এডুকেশন, এখান থেকে আমাদেরকে যে ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, হ্যাঁ, মানে প্রাচীন ভারতে যে সমস্ত শিক্ষার মানে বিদ্যালয়গুলো ছিল সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইভ্যালুয়েশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, তো হায়ার লার্নিং এবং রিসার্চের ক্ষেত্রে যে ইভ্যালুয়েশন দরকার, যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরে, ওরিয়েন্টাল, তারপর কনভেনশনাল, নন কনভেনশনাল মানে হচ্ছে
ট্র্যাডিশনাল, নন কনভেনশনাল মানে হচ্ছে মডার্ন লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া, মধ্যে ট্র্যাডিশনাল এবং মডার্ন যে এডুকেশন কেমন ছিল এসব ব্যাপারে, প্রফেশনাল, টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশান, তারপর ভ্যালু এডুকেশান অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশান এসব সম্পর্কে, তারপর পলিসিস, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস, এর মধ্যে আরও অনেক কিছু চলে আসবে যে সবগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা এই যে 10টা ইউনিট আমরা পড়লাম, সেখানে কয়েক ধরনের আমরা প্রশ্ন পাবো। এক শুধু মুখস্থ করতে হবে, এক শুধু মুখস্থ করা, হ্যাঁ, এমডি মানে মুখস্থ করা। এই মুখস্থ করার মধ্যে চলে আসে হায়ার এডুকেশান, শুধু মুখস্থ করতে হবে। হায়ার এডুকেশান প্লাস পিপুল অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা 9 এবং 10 বলতে অধ্যায়টা, এটা পুরো আমাদেরকে কী করতে হবে, মুখস্থ করতে হবে। কিছুই আছে যে কনসেপচুয়াল প্লাস মুখস্থ, যেমন টিচিং অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড প্লাস রিসার্চ অ্যাপটিটিউড প্লাস কমিউনিকেশনটাও চলে আসছে, কিছুটা বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এগুলো কনসেপচুয়াল প্লাস মুখস্থ করতে হবে। আর কিছুটা রয়েছে যেমন প্র্যাকটিক্যাল এবং প্লাস আমাদেরকে বুঝতে হবে, যেমন ম্যাথমেটিক এবং ডিআই, হ্যাঁ, এগুলো চলে আসছে, হ্যাঁ, ডিআই এগুলো চলে আসছে এর মধ্যে। আর কিছুটা আমাদেরকে প্র্যাকটিক্যাল, অবশ্যই প্র্যাকটিক্যাল বলতে প্র্যাকটিস করতে হবে। আর কিছুটা আমাদেরকে প্র্যাকটিক্যাল যেটা রয়েছে সেটা হচ্ছে আনসিন মানে কি, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই যে কয়েক ধরনের ইয়ে রয়েছে, কয়েক ধরনের যে প্রশ্ন বলতে মানে ইয়ে রয়েছে, কয়েক ধরনের সিলেবাসের যে ধরন রয়েছে, যে ধরনগুলো আমরা ফলো করলে, কনসেপ্ট ক্লিয়ার করলে, তার সঙ্গে প্র্যাকটিস করলে এসবগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা অনার্সে পেপার ওয়ানে ভালো স্কোর করতে পারবো। আর জেনারেলদের জন্য জিআরএ পাওয়া, পেপার ওয়ানে তো 30+ অবশ্যই তাদেরকে পেতেই হবে, মোটামুটি 34 যদি হয় বা 30+ হলেই হবে। আর ওদিকে পেপার 2-এ মিনিমাম 85+ যদি পায়, তাহলে সেক্ষেত্রে তার জিআরএফ হওয়ার সম্ভাবনা থাকবে জেনারেলদের জন্য, ঠিক আছে, ওবিসিদের জন্য আরও কম। তো এই ছিল পেপার 1 সম্পর্কে আলোচনা। আশা করছি আপনাদের সকলেই, যারা সিলেবাস বুঝতে সমস্যা যাদের ছিল, কিছুটা হলেও তাদের মানে উপকারে আসবে এই ভিডিওটা। এবং এই যে ইউজিসি নেট, এটা খুবই একটা বড় এক্সাম, পুরো ভারতবর্ষে জুড়ে হচ্ছে। অনেকের ইচ্ছা যে জিআরএফ কোয়ালিফাই করব, পিএইচডি করব, মাঝে মাঝে যে ফেলোশিপ সেটা পাবো, এরকম যে ইচ্ছাগুলো রয়েছে, সেই ইচ্ছাগুলো পূরণ করতে হলে কঠোর পরিশ্রমের দরকার রয়েছে। পরিশ্রম ছাড়া কিন্তু এগুলো হবে না। তাই আশা করছি আপনারা পরিশ্রম করবেন। এবং যাই হোক, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আগামী ভিডিওতে পেপার 2 নিয়ে আমরা আলোচনা করব, সেখানে কীভাবে পড়তে হবে। তো এখানে আরও কয়েকটা কথা বলে দিই, যেখানে পেপার 1-এর জন্য আমাদেরকে রেগুলারিটি অবশ্যই মেনটেন করতে হবে। যে কোনো কম্পিটিশান এক্সামের জন্য অবশ্যই রেগুলারলি কিছু না কিছু পড়ে যেতেই হবে, পড়ে যেতে হবে। সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং রিভিশন দিতেই হবে, ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজনিং এগুলো। তো যাই হোক, এই কয়েকটা কথা বলার ছিল। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এগেন ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।